ইরানের যুক্তরাষ্ট্রের হামলা প্রসঙ্গে আরও জানাতে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন। অধ্যাপক দেলোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে যুক্ত হয়ে গেল, আপনি এটাকে কিভাবে দেখছেন? ভবিষ্যতে এটার পরিণতি কিরকম আশা করছেন? ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে এটি একটি ভয়াবহ পরিণতির দিকে যাবে মনে হচ্ছে, কারণ আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনের আগে 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ মানে থামাবেন কিংবা এই ধরনের শান্তির অনেক প্রতিশ্রুতি দিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি এখন এই এই ইরানের উপরে যে আক্রমণের মাধ্যমে কিন্তু উনি ওনার নতুন একটি চেহারা উপস্থাপন করেছেন। এবং এবং এই 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 যে ইসরায়েলের আক্রমণটাকে উনি প্রথম দিকে উনি বলেছেন যে এটি আসলে ইসরায়েল করেছে, তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। ফলে এই গত প্রায় 10 দিনে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন প্রেসিডেন্টের যে অবস্থান একের পর এক পরিবর্তন হয়েছে। ফলে এই এইরকম একটি প্রেসিডেন্টের যে অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি কিন্তু আসলে মার্কিন যারা মিত্র রাষ্ট্র কিংবা অন্য সব রাষ্ট্রেরই কিন্তু এক ধরনের মানে এই বর্তমান নেতৃত্ব বা মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে এক ধরনের আনপ্রেডিক্টেবিলিটি তৈরি হয়েছে। তবে যে আক্রমণটি হয়েছে সেই আক্রমণের এখন পর্যন্ত আমরা বৈশ্বিকভাবে যে রেসপন্স সেটি আমরা যেটি দেখতে পাচ্ছি, তাতে জাতিসংঘের মহাসচিব আপনার এটিকে খুবই মানে অ্যালার্মিং একটি ঘটনা হিসেবে বলেছেন, এবং এটি আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উনি বলেছেন। এবং বড় কোনো রাষ্ট্রের এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এটা অনুমান করা যায়, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই আঘাতটি এনেছে, ফলে হয়তোবা যে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষেত্রে তারা হয়তোবা একটা কৌশলগত অবস্থান নিতে পারে। তবে আমরা যেটি বুঝতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে ইসরায়েল ইতিমধ্যে গাজার বিরুদ্ধে যুদ্ধ এবং আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে, এবং সেই দেশটির পক্ষে যখন ইরানে হামলা চালানো হয়, এবং বিশেষ করে আপনার এই যে নিউক্লিয়ার ওয়েপন্সের যে ব্যাপারটি, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই আমরা দেখতে পাচ্ছি যে বিতর্কিত, যে ইরানকে যে অভিযোগে হামলা চালানো হয়েছে, সেই অভিযোগটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের যে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, উনি কিন্তু ওনার ওনার যে উনি যখন প্রথমে দায়িত্ব নেন, তখন যে উনি ইন্টারভিউতে বলেছিলেন যে না, ইরানের সেই ধরনের সামর্থ্য এখনো অর্জিত হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি নতুন একটি বক্তব্য। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দাবি যে ইরানের এক ধরনের পারমাণবিক সক্ষমতার কাছাকাছি পৌঁছেছে, সেটিও কিন্তু বিশ্বাসযোগ্য নয়। তো ফলে ইসরায়েলের মতো একটি আগ্রাসী রাষ্ট্রের পক্ষে এবং নিউক্লিয়ার ওয়েপন্সের সক্ষমতার যে বিষয়টি, এটি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত নয়, এবং এমনকি আইএইএ তারাও কিন্তু বলছে না যে ইরান সেই ধরনের সামরিক পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে। ফলে সম্পূর্ণভাবে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে এবং অনেকটাই কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই কিন্তু এই আক্রমণটি করেছে। ফলে আমার মনে হয় ইরানের পক্ষ থেকে ইতিমধ্যে এখন যেহেতু যুদ্ধ পরিস্থিতি, ইরানের বক্তব্যগুলো স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত তাদের যে রেটরিক থাকবে, এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মধ্যে এক ধরনের পলিটিক্যাল রেটরিক আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই রেটরিককে ছাড়িয়ে কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ করেছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে অনেক বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস মেম্বার অনেকেই এই যুদ্ধের বিরোধিতা করছে, বার্নি স্যান্ডার্স থেকে শুরু করে অনেকেই, এবং তাদের দেশের যে নাগরিক সমাজ, সেখানেও এটার বিরোধিতা আছে। ফলে স্বাভাবিকভাবেই ইরান সহ মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বেই কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে, এবং ইসরায়েলের যে আক্রমণ সেটিকে কন্ডেম করা হয়েছে, এবং স্বাভাবিকভাবে ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণ সেটিও কিন্তু স্বাভাবিকভাবেই এক ধরনের মানে নিন্দা থাকবে, কিন্তু সরাসরি হয়তো প্রকাশ করবে না। কিন্তু এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, আমার মনে হয় ট্রাম্প তার যে শান্তির যে বক্তব্য উনি আগে দিয়েছেন তার সমর্থকদের কাছে, সেটি কিন্তু উনি ভুল প্রমাণ করলেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। এবং বিশেষ করে ইরান, আমরা জানি যে চীন এবং রাশিয়ার অত্যন্ত বিশ্বস্ত এবং তাদের সাথে খুবই ঘনিষ্ঠ, এবং কিছুদিন আগেই এই দুটি রাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘমেয়াদী চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ফলে এই মুহূর্তে হয়তো সরাসরি যুদ্ধ সেটি সেটি হয়তো বা সম্ভাবনা একটু আছে, কিন্তু সেটি হয়তো বা অতটা ব্যাপকতা আস্তে আস্তে লাভ করতে পারে। কিন্তু এই মুহূর্তে
ইরানের সামনে যে অপশন আমরা দেখি, একটি হচ্ছে যে ইরান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ আছে বা তাদের যে সামরিক ঘাঁটিগুলো আছে পুরা মধ্যপ্রাচ্য জুড়ে, সেখানে তারা সহজেই তারা চাইলে আক্রমণ করতে পারে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। কিন্তু এই ধরনের সরাসরি সামরিক ব্যবস্থার দিকে যাবে কিনা, কারণ আমরা জানি যে যুদ্ধটি কিন্তু অনেকটা আনইকুয়াল বা অ্যাসিমেট্রিক পাওয়ারের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় একটি সামরিক শক্তি। সেই রাষ্ট্রটি যখন আহ, অপেক্ষাকৃত দুর্বল একটি রাষ্ট্রের উপরে আক্রমণ করে, সে তার কিন্তু একটা বড় ধরনের নৈতিক এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘনের বিষয়টা এমনিতে চলে আসে। কারণ এটি কিন্তু সমানে সমানে নয়। কারণ আমরা যখন দেখতে পাচ্ছি ইসরায়েল যখন আক্রমণ করে, অবশ্যই এটা আগ্রাসী আক্রমণ, তারপরেও কিন্তু ইসরায়েল এবং ইরান তাদের যে সামরিক সক্ষমতার জায়গা থেকে হয়তো এটার একটা কিছুটা হলেও যুদ্ধের একটা বাস্তবতায় বিবেচনা করা যেতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বৃহৎ শক্তি হয়ে, সামরিক শক্তি হয়ে যখন ইরানের উপর আক্রমণ করে, এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের পররাষ্ট্রনীতি বা তাদের যে আন্তর্জাতিক যে ভাবমূর্তি, সেখানে কিন্তু বড় ধরনের একটা সংকট তৈরি করে। তো সেই দিক থেকে ইরান হয়তো বা তারা সরাসরি কোনো আক্রমণে না গিয়ে তারা হয়তো কূটনৈতিক প্রক্রিয়ায় যেতে পারে। ইসরায়েলকে টার্গেট করে ইরান এগিয়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক বিষয়টাকে দেলোয়ার, আপনাকে ধন্যবাদ চমৎকার বিশ্লেষণের জন্য। অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24 এর পক্ষ থেকে। দর্শক, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা প্রসঙ্গে বিশ্লেষণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়।